আসসালামু আলাইকুম। অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে এই বছর যে প্রশ্নটা আসার সম্ভাবনা সব থেকে বেশি এবং কোনো দুর্ঘটনা না ঘটলে এই প্রশ্ন এর একটা প্রশ্ন থাকবেই থাকবে এবং সেটাতে তোমরা 10-এ 10 তুলে আনতে হবে। এখন এই প্রশ্নটা কীরকম হইতে পারে, এটা বলতে পারে একটা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। কী করো? একটা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো, এরকম একটা জিনিস থাকবে, ঠিক আছে না? এই জিনিসটার এই যে একটা ছক দিল তোমাকে, এটা থেকে তোমাকে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকতে বলবে। তখন তুমি কি করবা? তখন তুমি এই যে ছকটা আছে এটা দেখবা, উদ্দীপকে ভালো করে একবার চোখ বুলাই নিবা, এটা তোমার আঁকার দরকার নেই। এরপরে তুমি গ নাম্বারে আসবা, এসে তোমাকে বলবে যে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো কিংবা পিপিসি রেখা অঙ্কন করো, দুইটা একই কথা, ঠিক আছে? তো পিপিসি এর যেই স্পেলিং মিনিং আছে ওটা জেনে নিবা তোমরা, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এবং ওটার স্পেলিংটাও সুন্দর করে দেখে নিবা এবং এটা কাকে বলে সেটাও তোমরা দেখে নিবা, কেমন? এটা পরীক্ষায় ক নাম্বারে আসবে। এখন এই যে বলছে পিপিসি রেখা অঙ্কন করো, কী করবা? এখানে এক্স একটা দ্রব্য, ওয়াই একটা দ্রব্য, তো আমরা নিচে এদিকে মনে করো এক্স দ্রব্যকে ধরে নিলাম। এই যে এটা হচ্ছে আমাদের এক্স দ্রব্য, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এক্স দ্রব্য আর এটা হচ্ছে আমাদের ওয়াই দ্রব্য। দেখো আমি যদি করে করে দেখাতে চাই অনেক পুরো অল্প 2-1 দিনে আমরা সব কিছু শেষ করতে পারবো না। তো আমি আমার নোটগুলো থেকে তোমাদেরকে জাস্ট জিনিসগুলো রিভাইজ করে দেওয়ার চেষ্টা করতেছি। যারা আগে জীবনেও কোনো অর্থনীতি পড় নাই তারাও যদি এগুলো দেখো তোমরা আশা করতেছি খুব ভালো কিছু একটা করতে পারবে, কেমন? এখন এগুলো আমরা এখানে দেখো 100 200 এরকম করে মান নিচ্ছি না, তুমি চাইলে 50 100 আবার 150 200 ভাবেও নিতে পারো, ঠিক না? আমরা এগুলোকে 100 এখানে 200 ভাবে করে মানগুলো বাড়ানো হয়েছে। আশা করি দেখতেছো একটু ঝাপসা, যেহেতু এই খাতাটা অনেক পুরানো হয়ে গেছে, অনেক আগের আমার কলেজ লাইফের খাতা, তো এই কারণে, ঠিক আছে? এগুলো এভাবে ছিল 400, এখানে 500, এখানে 600, কেমন? তো এগুলো এভাবে যাচ্ছে। এখন দেখো এই প্রথমে কি হচ্ছে, প্রথম আমরা এটা নিব, তারপরে এটা এইভাবে করব। প্রথমে এক্স যখন শূন্য থাকে, এই যে এক্স, এটা হচ্ছে শূন্য, এটা হচ্ছে শূন্য, এক্স দ্রব্য এদিকে ধরছো না তুমি, এক্স দ্রব্যকে তুমি এদিকে ধরছো, কেমন? এটা হচ্ছে আমাদের এক্স দ্রব্য, ঠিক আছে? এখন এক্স দ্রব্যর মধ্যে যখন এক্স 0, তার মানে এখানে এই 0, ঠিক না? তখন ওয়াই কত? তখন ওয়াই হচ্ছে 600, তার মানে একদম ওয়াইয়ের মধ্যে ওই 600-এর মধ্যে চলে যাওয়া, ঠিক আছে? 600-এর মধ্যে গিয়ে একটা বিন্দু দিবা, বিন্দু দিয়ে বলবা যে ওর নাম হচ্ছে এ। এরপরে বি বিন্দুতে আসো, এক্স যখন কত 2 100, এক্স কত 100, তার মানে এক্স এর দিকে গেছে না, এক্স হচ্ছে 100, ওয়াই তখন কত? ওয়াই তখন হচ্ছে তোমার 500, তখন এক্স হচ্ছে 100, তার মানে ওয়াই হচ্ছে এখানে 500, এখানে, ঠিক আছে? এখানে আমরা একটা বিন্দু দিলাম, সেটার নাম আমরা এই যে বি সংমিশ্রণ এটা বসালাম। এরপরে সিতে আসো, সিতে এক্স যখন 200, এই যে এক্স যখন কত 200, তার মানে 100 200 এখানে না, তখন ওয়াই কত বলো তো? ওয়াই হচ্ছে তখন 300, ওয়াই কত 300, তার মানে আমরা এই যে 100 200 300 300 পর্যন্ত যাবো, গিয়ে এখানে 300 পর্যন্ত এতটুক না, এই যে 300 এতটুক, এখানে আসি থামবো, এখানে 200 থেকে গেছে, এখানে আসি আমরা সি বিন্দু দিব। এরপরটা হচ্ছে কি ডি বিন্দু। ডি বিন্দু হচ্ছে কত? এক্স যখন 300, এই যে 300 থেকে ওয়াই তখন কত 0, তার মানে ওয়াই 0 থাকার উপরের দিকে উঠতে পারতেছে না, ঠিক না? এই যে ওখানে থাকি গেছে, এখানেই থাকি গেছে, 0 তো এই লেভেলে না, 100 হচ্ছে এই লেভেলে, 200 হচ্ছে এই লেভেলে, তার মানে এখানে থেকে গেছে। এই যে এবার আমরা 1টা 2টা 3টা 4টা বিন্দু পাইছি না, এই বিন্দুগুলোকে তুমি জাস্ট সুন্দর করে এভাবে হাত দিয়ে, কোনো স্কেল দিয়ে না, কেমন? এটা গোল করে একটু গোল টাইপসের থাকবে, এভাবে তুমি যোগ করে দেবে। এখান দিয়ে একটু সুন্দর হয় নাই, তোমরা একটু সুন্দর করে গুছিয়ে এখান দিয়ে টেনে নিয়ে আসবে, কেমন? দেখো এটা হচ্ছে আমাদের এই উৎপাদন সম্ভাবনা রেখা হয়ে গেছে। এখন তোমরা এখানে সুন্দর করে নিচে দিয়ে একটা লাইন লিখে দেবা যে উদ্দীপকের ভূমি অক্ষ কোনটা, এটা না? ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্য বিবেচনা করে ছক থেকে মানগুলো সংগ্রহ করে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো, ঠিক আছে? তোমাকে 3-এ 3 দিবে, তোমাকে 3-এ 3 দিবে এটার পরে এটা করলে। এখন এর পরের প্রশ্নটা হচ্ছে বলতেছে যে যদি এক্স দ্রব্য 100 একক, কি বলছে? এক্স দ্রব্য যদি 100 একক এবং ওয়াই দ্রব্য 400 একক, ওয়াই দ্রব্য কতটুকু? 400 একক, হ্যাঁ, 400 একক উৎপাদন করতে চাওয়া হয়, তবে উৎপাদন সম্ভাবনা রেখার কি পরিবর্তন হবে বা সেটা কি উৎপাদন করা সম্ভব কি না, হ্যাঁ, সম্ভব হইলে সেটা যুক্তিযুক্ত কিনা, এরকম তোমাকে একটা প্রশ্ন করতে পারে, কেমন? এখন এই প্রশ্নটা যখন তোমাকে করবে তখন তুমি কি করবা, কেমন? এখন তুমি কি করবা সেটার জন্য তুমি আগে লিখবা যে যদি এক্স দ্রব্য 100 একক এবং ওয়াই দ্রব্য 400 একক উৎপাদন করতে চাওয়া হয় তবে তা উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে থাকে। এখন ভিতরে থাকে না বাইরে থাকে আমি কেমনে বুঝবো? আমরা আগে চিত্র এখানে লেখার জন্য জায়গা রেখে এখানে আমরা চিত্রটা করে ফেলবো, কেমন? যারা এমনিতে তোমরা যারা পারো তারা এগুলো করলে এমনিতে বুঝে যাবে। যে দেখো এক্স সমান 100, ওয়াই সমান 100, ওয়াই সমান 400। এখন আমরা এক্স সমান কত আমরা প্রথমে আগে যে ছকটা ছিল, এখানে যে ছকটা ছিল এই ছক অনুযায়ী যে সম্ভাবনা রেখাটা আঁকছিলাম না, সেম রেখাটাকে আমরা আবার আঁকবো। সেম রেখাটাকে কী করবো? আবার আঁকবো। আঁকার পরে বলতেছে যে এক্স, এবার নতুন একটা সংমিশ্রণ দিচ্ছি। এখানে তো আগে আমাদের 4টা সংমিশ্রণ ছিল, দেখো এখানে আমাদের কয়টা সংমিশ্রণ ছিল? 4টা। এগুলোর পরে আমাদের নতুন একটা সংমিশ্রণ দিচ্ছে, সেটা হচ্ছে এক্স সমান 100, ওয়াই সমান
400 না। এখন আমরা এই আগেরটা পুরোপুরি আঁকবো, আগেরটা দেখে দেখে পুরোটা আঁকবো। আঁকার পরে এই যে দেখো আগেরটা এখানে আঁকা আছে না, ওইটা আঁকার পরে এরপর আমরা নিব যে x সমান কত বলছে 100, x সমান কত 100, তার মানে x সমান 100 মানে এখানে না, এই যে x এর দিকে না, x 100 এখানে, y সমান কত 400, তার মানে তুমি 100 200 300 400 পর্যন্ত উঠো, এখান থেকে 100 থেকে 400 পর্যন্ত উঠলে এখানে, ঠিক না? কিন্তু আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা কোনটা ভাই? আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এইটা। এখন দেখো তো এই যে সম্ভাবনা রেখার ভিতরে পড়তেছে না বিন্দুটা, ভিতরে না, সম্ভাবনা রেখার ভিতরের দিকে পড়তেছে, বাইরের দিকে পড়তেছে না, বা এটার উপরেও পড়তেছে না। এই জন্য আমরা এখানে লিখছি যে এটা রেখার কোথায় থাকে? ভিতরে থাকে। যেহেতু এটা ভিতরে থাকে, তাহলে ভিতরে থাকলে কি হয়? এখন দেখো তো ভাই, তোমার মনে করো জমি উৎপাদন সম্ভাবনা রেখা এটা না, যদি এটার উপরের কোনো বিন্দুতে পড়তো, মানে এই যে বিন্দুটা এখানে আসি পড়তো, কিংবা এখানে আসি পড়তো, তার মানে এটা এমন একটা জায়গায় পড়ছে যেখানে পুরোপুরিভাবে উৎপাদন করা সম্ভব। এখন এটা ভিতরে পড়ছে মানে কি জানো? মনে করো তোমার জমি হচ্ছে এতটুকু, তার মানে তুমি ব্যবহার করছো এতটুকু, ঠিক আছে? এটা ব্যবহার করছো আর বাকি অংশটা ফেলে রাখছো। এটা কি কখনো উচিত হবে? মানে তুমি এই অংশটা পর্যন্ত, এই যে এখানে পর্যন্ত উৎপাদন করছো, আর এইদিকে এতটুকু যাইতে পারতা, এদিকে এতটুকু যাইতে পারতা, এরকম অংশটা তুমি কি করো না, উৎপাদন করো না। তাইলে কি এটা ঠিক হবে? এটা ঠিক হবে না। তার মানে এটা কি হবে? এটা কি উৎপাদন করা সম্ভব? হ্যাঁ সম্ভব। তো উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে সম্ভব না অবশ্যই, যদি বিন্দুটা এই রেখাটার বাইরে চলে যায়, এই রেখাটার বাইরে না, এই অংশটার বাইরে, এখানে কোথাও পড়ে, তাহলে সেটা উৎপাদন করা সম্ভব না। কিন্তু এটা সম্ভব হয়েছে। এটা কি হয়েছে? সম্ভব হয়েছে। সম্ভব হলেও এটা যুক্তিযুক্ত না। কি লিখবো? এটা উৎপাদন করা, এই x সমান 100 এবং y সমান 400 এককটি উৎপাদন করা সম্ভব, কিন্তু এটি যুক্তিযুক্ত নয়। কেন যুক্তিযুক্ত নয়? এবার আসো, ওই যে বললাম এতটুক জমি আছে, তুমি এতটুক ব্যবহার করছো আর এই অংশটা কর নাই, তার মানে এখানে কি হয়েছে ভাই? এই কথাগুলো, পয়েন্টগুলো মনে রাখো। এখানে অপচয় হয়েছে। কি হয়েছে? অপচয় হয়েছে না? এখন যেহেতু অপচয় হয়েছে, তুমি যদি এই জায়গাটাতে সহ চাষ করতে, তাহলে চাষ করতে বা উৎপাদন করতে, তার মানে এখানে কিছু শ্রমিক তুমি লাগাইতে না, তার মানে তাদের কি হইতো? কর্মসংস্থান হইতো না, তাদের কর্মসংস্থান। এখন কি হয়েছে? কর্মসংস্থান কমে গেছে। কর্মসংস্থান কি হয়েছে? কর্মসংস্থান কমে, ঠিক না? এখানে কি হলো? কর্মসংস্থান কমে গেল। এরপরে কর্মসংস্থান কমে গেছে মানে কি? কর্মসংস্থান কমে যাওয়া মানে কাজ টাজ কমে গেছে, তার মানে মানুষ বেকার হয়ে যাবে না? হ্যাঁ, কি হইলো? বেকারত্ব বাড়বে। বেকারত্ব বাড়বে না এই কাজগুলো যদি হয় যে উৎপাদন সম্ভাবনা রেখার ভিতর হয় না। আবার যন্ত্রপাতির যথাযথ ব্যবহার হয় না। আরেকটা কথা লিখতে পারো, প্রযুক্তির যথাযথ ব্যবহার না হওয়া, বা এই প্রযুক্তির, হ্যাঁ এটাই লিখো, প্রযুক্তির যথাযথ ব্যবহার না হওয়া। ওই যে সম্পদের অপচয় এটার মধ্যে চলে আসে। এটা অপচয় কিসের অপচয়? সম্পদের অপচয়। সম্পদের, যে তোমার সম্পদ ছিল পুরোটা তুমি ব্যবহার করছো এতটুকু, ঠিক না? সম্পদের অপচয়ের মধ্যে তোমার প্রযুক্তির অপচয়টাও ইনক্লুডেড। সো এটা আলাদা করে না বললে সমস্যা নেই, সম্পদের অপচয় বলি দিই একসাথে, ঠিক না? তার মানে আমরা এটা বলবো। এখন এই ব্যাখ্যাটা আমি তোমাকে লিখা আছে দেখাচ্ছি। এখন আরেকটা কথা আমি তোমাকে বলি, যদি এটা এখানে না পড়ে এখানে পড়তো, ঠিক আছে? এখানে না পড়ে কি হতো? এখানে পড়তো, তখন আমরা কি করতাম? দেখো, যদি কোনো একটা বিন্দু এরকম দিল যে এটা 200 পর্যন্ত যাবে, এক্স হবে মনে করো 200 পর্যন্ত যাবে, এক্স 200 পর্যন্ত যাবে, ওয়াই যাইতে বলতেছে যে মনে করো 500 পর্যন্ত, ওয়াই কতটুকু? 500 পর্যন্ত। তার মানে এক্স 200 এখানে, ওয়াই হচ্ছে 500 কোথায়? এই যে এখানে, ঠিক না? তার এখানে এই বিন্দুটা দেখো তো, এই বিন্দুটা বাইরে পড়বে না? কোথায় পড়বে? বাইরে পড়বে। তাহলে এটা কি উৎপাদন করা সম্ভব? না, এটা উৎপাদন করা সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমাদের কাছে অতটুকু সম্পদ নাই, ঠিক আছে? সম্পদের সীমাবদ্ধতার কারণে আমরা এই জিনিসটা উৎপাদন করতে পারবো না। এটা এতটুকু বলে দিলে হবে। যদি কখনো একটা বিন্দু এখানে পড়ে, তখন তুমি এই কথাগুলা বলে দিবা। কেমন? এই কথাগুলো তুমি বলে দিতে পারো। এখন যে প্রশ্নটা আমাদের ছিল যে এই বিন্দুতে উৎপাদন করা যাবে কিনা, এবং এই উৎপাদন করলে সেটা কি হবে কিনা, যুক্তিযুক্ত হবে কিনা, তখন আমরা কি করব? তখন আমি তোমাদেরকে দেখাচ্ছি এটার ব্যাখ্যা কিভাবে লিখবা। তো ব্যাখ্যাটা লেখার জন্য তোমরা এখানে এই অংশটা এখান থেকে যুক্তির থেকে করি এতটুকু না লিখলেও চলবে। কেমন? যারা অ্যাডভান্স চাও তারা এই অংশটা লিখে নিতে পারো। তো এই যে সংমিশ্রণটা, সেটাকে আমরা নতুন একটা বিন্দু দিলাম ই। আগেরগুলো এ বি সি ডি ছিল না, এখন এটাকে আমরা নতুন একটা বিন্দু দিলাম ই, ঠিক না? তো আমরা এইভাবে লিখবো যে x সমান 100 এবং y সমান 400 বিন্দুটিকে আমরা ই দ্বারা প্রকাশ করি, এবং এটি উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে অবস্থান করছে। দেখো এখানে আমি লিখে দিয়েছি, চিত্রে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে উৎপাদন সংমিশ্রণের সূচক বিন্দু ই দ্বারা দেখানো হলো। চিত্রে দেখা যায় ই বিন্দুটি উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে অবস্থান করবে, এর ফলে তা অর্জনযোগ্য। তা কি অর্জনযোগ্য? মানে তা চাষ করা অবশ্যই যাবে, যেহেতু ভিতরে আছে বলে বিবেচিত হলেও যৌক্তিক নয়। যৌক্তিক নয় কেন? তোমরা একটু আগে বুঝছো না? কারণ এখানে সম্পদের যথাযথ ব্যবহার হচ্ছে না। কারণ এই ক্ষেত্রে সম্পদের যথাযথ ব্যবহার হয় না, যা অপচয় নির্দেশ করে। কি করে? অপচয় নির্দেশ করে। যেহেতু সম্পদের যথাযথ ব্যবহার হয় না, তাই এখানে কর্মসংস্থান কম। তাহলে এখানে কি হবে? কর্মসংস্থান কম। আমি একটু আগে তোমাদেরকে পয়েন্টগুলো বলছি, ফলে বেকারত্ব বেড়ে যাবে, ঠিক না? তাই সামগ্রিক দিক আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, ওই যে তুমি প্রশ্নতে যেটা আছে সেটা দেখে লিখবে, x সমান 100 এবং
ওয়াই সমান 400 এককের উৎপাদন সংমিশ্রণ সম্ভব হলেও এটি কী হবে না, যুক্তিযুক্ত হবে না। আর যদি উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে যায় তখন তুমি কি বলবা, তখন তুমি বলবা যে এটি সম্পদের সীমাবদ্ধতার কারণে, কারণ আমাদের কাছে অতটুকু সম্পদ নেই, সম্পদের সীমাবদ্ধতার কারণে আমাদেরকে আমরা এই সংমিশ্রণটি উৎপাদন করতে পারবো না। ফলে আমাদের প্রশ্নটা হয় এখানে ভিতরের একটা বিন্দুতে আসতে পারে, অথবা বাইরের একটা বিন্দুতে আসতে পারে, অথবা এখানেও বিন্দু এখানেও আসতে পারে। এমন একটা প্রশ্ন দিল যেটা মনে করো বললো যে x সমান 200 y সমান 300, x সমান 200 y সমান 300, এরকম একটা বিন্দু। দেখো তো x সমান 200 এখানে, y সমান 300 এখানে, তার মানে এই বিন্দু না, সি বিন্দুতে আসে পড়তেছে। তাহলে এটা উৎপাদনের সম্ভাবনা রেখার মধ্যে পড়ছে না, রেখাটার উপরে পড়ছে, রেখাটার উপরে, যে রেখা যেখান থেকে ঠিক রেখার উপরে, রেখার বাইরেও না, রেখার ভিতরেও না, রেখার উপরে পড়ছে, ঠিক না? তার মানে এটা হচ্ছে কি, এটা উৎপাদন করা সম্ভব। এটা কি লিখবা, উৎপাদন করা সম্ভব। এবং এখানে সম্পদের যথাযথ ব্যবহার হয়েছে, আমাদের জমি ছিল এতটুকু, আমরা এতটুকুই চাষ করছি, ঠিক না? আমাদের সম্পদের যথাযথ ব্যবহার হয়েছে, ফলে কর্মসংস্থান বাড়বে, ঠিক না? বেকারত্ব কমবে, এই জিনিসগুলো লিখবে। জাস্ট এগুলার উল্টাটা হবে। এইভাবে 3 রকমভাবে প্রশ্নটা আসতে পারে, হয় ভিতরে, নাহলে বাইরে, না হলে এটার উপরে। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন পাবা, কেমন? সো এটা তোমরা অবহেলা না করে ভালো করে ফেলবা। এরপরে এই অধ্যায় থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে অর্থব্যবস্থা নিয়ে। অর্থব্যবস্থা কয় ধরনের? 4 ধরনের না, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, তারপরে তোমার সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, এরপর হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা, এবং হচ্ছে কি ইসলামিক যে অর্থব্যবস্থাটা আছে সেটা না। এখন তোমাদেরকে এই জিনিসগুলো একটু পড়ে নিতে হবে। তুমি বইতে উল্টাবা যখন দেখবা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা অনেকগুলো বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? এখানে আমি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার কিছু বৈশিষ্ট্য লিখলাম, যে দেখো শ্রেণী শোষণ অনুপস্থিত, এখানে শ্রেণী শোষণ হয় না, ঠিক না? তারপরে উপকরণের ব্যক্তি মালিকানা নেই, কারণ সমাজতান্ত্রিক জিনিসটা হচ্ছে মানে একটু রাষ্ট্রের সেখানে কি থাকে, মালিকানা থাকে, মানে সরকার যেখানে এই জিনিসগুলো পরিচালনা করে। ব্যক্তিগত মুনাফার আশায় পণ্য উৎপাদিত হয় না, ব্যক্তিগত মানুষ কেউ একজন নিজের ব্যক্তিগত মুনাফা, নিজের লাভের জন্য কাজ করে না, বরং এটা সরকার পরিচালনা করে, তো সরকার চায় যে জনগণের উপকার হোক, এভাবে। আর ধনতান্ত্রিকের ক্ষেত্রে তুমি দেখবা ব্যক্তি মুনাফা থাকে, মানে মানুষ নিজেই কারামারি কে খাবে এরকম একটা ব্যাপার স্যাপার, ও যতটুকু পারে দাম বাড়ায় দিবে, যতটুকু যখন পারে কমাবে, ওর ইচ্ছা মতো ব্যবসা যেভাবে ভালো হবে ও সেভাবে করবে, মানুষের কল্যাণের কথা কখনোই চিন্তা করবে না। এটা হচ্ছে ধনতান্ত্রিক। আর সমাজতান্ত্রিকটা হচ্ছে সরকারে করবে, তো সরকারে করবে, সেখানে সরকার হচ্ছে তোমার কি করবে, মানে চিন্তা করবে যে মানুষের কীভাবে উপকার হয়, কীভাবে এই জিনিসগুলো দামগুলো নিয়ন্ত্রণ করা যায়, এগুলো সরকার চিন্তা করবে। আর একটা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা কি জানো, যে সমাজতান্ত্রিক এবং ধনতান্ত্রিক এই দুইটা মিলে যে ভালো ভালো কাজগুলো আছে, এই দুইটার মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ, শুধু ভালোগুলো নিয়ে একটা অর্থব্যবস্থা, সেটা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। আর বাংলাদেশের অর্থব্যবস্থাটা কিন্তু মিশ্র অর্থব্যবস্থা, ঠিক আছে? এটা থেকে একটা প্রশ্ন আসে। সো এই জিনিসটা তোমরা একটু পড়ে নিবে এগুলা। আর ইসলামিক অর্থব্যবস্থাটা পরীক্ষা একদমই আসে না, সো ওটা একটু চোখ বলে নিলে পারবা। এইখান থেকে 2টা প্রশ্ন তোমরা ইনশাল্লাহ কমন পাবা, আমরা আশা করতেছি। শুধুমাত্র আজকের ক্লাসটা করলে তোমরা 2টা প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবা। এখানে আরও একটা প্রশ্ন আসে যে মৌলিক অর্থনৈতিক সমস্যা 3টি আছে, ওখান থেকে একটা প্রশ্ন আসে, ওটা আসার সম্ভাবনা একদমই নেই। সো ওটা আমরা আলোচনা করতেছি না, তোমাদের সময় থাকলে তোমরা একটু বই খুলে ওটা দেখে নিতে পারো। তাহলে আমাদের প্রথম অধ্যায় থেকে আমরা কি বললাম, অর্থব্যবস্থা থেকে একটা প্রশ্ন অবশ্যই থাকবে, সেটা প্রতি বছরই থাকে। এবং উৎপাদন সম্ভাবনা রেখা থেকে চট্টগ্রাম বোর্ডে গতবার কিন্তু প্রশ্নই আসেনি, ঠিক আছে? এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। সো এবার যে আসবে না এটা একদমই বলা যায় না, এটা আসার সম্ভাবনা একদম 99%। সো তোমরা এখান থেকে 20টা নাম্বার কমন পেতে যাচ্ছ ইনশাল্লাহ, যদি কোনো দুর্ঘটনা না ঘটে। তো এই জিনিসগুলো থেকে তোমরা অনেকগুলো সৃজনশীল সলভ করো, এই 2টা টপিক থেকে অনেকগুলো সৃজনশীল সলভ করা, বোর্ড কোশ্চেন যা আছে, এবং এই অধ্যায়ের যতগুলো এমসিকিউ আছে সবগুলো বোর্ড এমসিকিউ। শুধু আপাতত বোর্ডেরগুলো করো, যারা আগে পড়েছো তারা এক্সট্রা করো, অন্যগুলো বিভিন্ন স্বনামধন্য কলেজেরগুলো বইতে যে এক্সট্রাগুলো দেওয়া আছে করো, কিংবা যারা একদমই করো নাই তারা আমি যেগুলো বললাম এই অংশগুলো পড়ার পরে এখান থেকে যেই সবগুলো সমস্যা হয় সেগুলো আমাদেরকে নক করবা, আমরা তোমাদেরকে সেই জিনিসগুলো বুঝিয়ে দিব। এখান থেকে এটা একদম ছাড়িও না, এটা হচ্ছে সবথেকে সহজ অধ্যায় এটা অর্থনীতি, ঠিক আছে? এবং এখান থেকে তুমি খুব সহজে মার্কস তুলতে পারবা। তোমার পাশের জন্য এবং তোমার A+-এর জন্য এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং খুবই গুরুত্বপূর্ণ, যা বোঝানো যাবে না। সো আমি এগুলো ধরে করাই দিতে গেলে অনেক লম্বা ক্লাস হবে, অনেক বড় কিছু হবে, আমি চাচ্ছি না। তো প্যারা নেওয়ার জন্য চাচ্ছি না, আবার তোমাদেরকে তো প্যারা দিতেও চাচ্ছি না, যে সময় খুব কম ভাই, খুব কম একটা সময়, তোমাদের পরীক্ষা একদম সন্নিকটে, তোমরাই করবা, তোমরা তোমাদের সময় মতো এগুলো সলভ করো, যেখানে সমস্যা হবে সেটা আমাদেরকে দেখাও। এখান থেকে তোমরা আবারও বলতেছি 20 নাম্বার কমন পাবা ইনশাল্লাহ। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের প্রথম অধ্যায়টা এখানে মোটামুটি আমরা ক্লোজ করতেছি। আরেকটা যে টপিক ছিল সেটা আমরা আলোচনা করব না, তোমাদের যাদের সময় থাকে তোমরা ওটা নিজ দায়িত্বে পড়ে নিও, ওখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একদমই নেই। আমরা যে 2টা বললাম এই 2টা থেকে 20 নাম্বার পাওয়ার সম্ভাবনা তোমার সব থেকে বেশি, ঠিক আছে?
সো প্রথম অধ্যায়টা এখানে শেষ করতেছি। আমরা নেক্সট দ্বিতীয় অধ্যায় নিয়ে কিছু আলোচনা করব। এভাবে আমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সুন্দর করে মানে মেন টপিকগুলো যে টপিকগুলো থেকে প্রশ্ন আসবে সেই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করে তোমাদের অর্থনীতির যে হেল্পটা তোমাদের দরকার সেগুলো আমরা করে দিব ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।